আমাদের এই সংসদে উত্থাপিত বিষয় হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠনে সংস্কার প্রয়োজন নাকি আমূল পরিবর্তন। আজকে আমরা বলে যেতে চাই বৈষম্যহীন সমাজ গঠনে আমাদের সংস্কার প্রয়োজন। প্রথমত আমরা বলে যেতে চাই যে বৈষম্যহীন বলতে আমরা আজকে কি বুঝাচ্ছি। বৈষম্যহীন বলতে আমরা বুঝাচ্ছি যেখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এমন একটি পরিস্থিতিকে বুঝাচ্ছি। সংস্কার বলতে আজকে আমরা বুঝিয়ে যাচ্ছি যে কোনো সমাজ বা ব্যবস্থার যে ত্রুটি বা দুর্বলতা রয়েছে তাকে আমরা ধাপে ধাপে পরিবর্তন করাকেই আমরা সংস্কার বলছি। আর আমূল পরিবর্তন বলতে আমরা কি বোঝাচ্ছি? আমূল পরিবর্তন বলতে আমরা বুঝাচ্ছি যে পুরো গোটা যে সিস্টেম বা ব্যবস্থাকে সেটিকে আমরা পুরো আবার আমরা গঠন করব, যার অর্থাৎ আমরা পরিবর্তন করব। এখন আমরা বলে যেতে চাই আমাদের স্ট্যান্ড পয়েন্টগুলি, যেগুলো হচ্ছে পরিবর্তন ও জনগণের মধ্যে যে বাস্তবায়ন তা কিন্তু দীর্ঘমেয়াদী যে সময়টা প্রয়োজন। দ্বিতীয়, সংস্কার কম সহিংস এবং বেশি গ্রহণযোগ্য। এবং তৃতীয় হচ্ছে আমূল পরিবর্তনে হচ্ছে খরচ অসহনীয়। প্রথমে আমি বলে যেতে আজকে আমাদের এই সংসদ দাঁড় করিয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ। প্রথমত আমি বলে যেতে চাই যে পরিবর্তন ও জনগণের মধ্যে যে বাস্তবায়নে দীর্ঘমেয়াদী সময়টা প্রয়োজন সেটি আজকে আমি ব্যাখ্যা করে যেতে চাই। পরিবর্তন বলতে আমরা কি বোঝাই? আমূল পরিবর্তন বলতে আমরা কি বোঝাই? কোনো কিছুর যে কোনো সিস্টেমের বা কোনো ব্যবস্থার আমরা সেই পুরো গোড়া থেকে আমরা সেটিকে পুরো পরিবর্তন করে ফেলবো এবং এর মাধ্যমে আমরা আমাদের সেটিকে প্রয়োগ করব। কিন্তু আমরা যদি দেখতে পাই যে পরিবর্তন সে আমূল পরিবর্তন আর জনগণের মধ্যে যে বাস্তবায়ন তার দীর্ঘমেয়াদী সময় প্রয়োজন। আজকে আমরা হয়তো দেখতে পাচ্ছি আমাদের যে এখন যে নিয়ম নীতি রয়েছে, যে আইন বিভাগ রয়েছে, আমাদের যে সংবিধান আছে সেটি কিন্তু এখন অনেক নিয়ম নীতি দ্বারাই ভরপুর। কিন্তু আজকে আমাদের এই দেশে কতটুকুই বা তার ইমপ্লিমেন্ট বা প্রয়োগ হচ্ছে তার কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না যে ইমপ্লিমেন্ট বা প্রয়োগটা। দ্বিতীয়ত হচ্ছে সংস্কার কম সহিংস এবং বেশি গ্রহণযোগ্য। যেমন আমরা ফরাসি বিপ্লব এবং রুশ বিপ্লবের ক্ষেত্রে দেখতে পাই যে রুশ বিপ্লবের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হয়েছে, যার কারণে কিন্তু যে গৃহযুদ্ধের মতো বিভিন্ন ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছে, যা কিন্তু আমাদের জন্য একেবারে মঙ্গলকর এবং শুভকর নয়। তাই আমরা কিন্তু সংস্কার আমাদের যে ত্রুটি সেটা কিন্তু ধাপে ধাপে একটা পরিবর্তনের পর্যায়ে নিয়ে যায়, যার কারণে আমাদের মধ্যে এটা কম সহিংসতা দেখা যায় এবং মানুষের মধ্যে কম উত্তেজনা সৃষ্টি করে। এবং ধীরে ধীরে আমরা সকল ভুল ত্রুটিকে আমরা যথাযথভাবে আমরা চেক করে সেটিকে কিন্তু আমরা আমাদের যে সমাজ পরিবর্তনের যে সংস্কার ওইটাতে আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি। তৃতীয়ত যেটা হচ্ছে আমরা দেখতে পারি যে আমূল পরিবর্তনের কিন্তু একটা খরচ রয়েছে যা কিন্তু আমাদের কাছে অসহনীয়, অর্থাৎ আমাদের দেশের জন্য অসহনীয়। আজকে ধরেন আমাদের যে বাংলাদেশ 1972 সালে লিখিত যে সংবিধানটা আছে, আমরা যদি সেটা আবার পরিপূর্ণভাবে আবার আমরা লিখতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কতগুলো অধিবেশনের প্রয়োজন হবে এবং সেক্ষেত্রে আমাদের কি হারে অর্থের প্রয়োজন হবে। তাছাড়া আমাদের এই কম সময় কিভাবে একটি বিষয়কে আমরা অন্যদিকে নিয়ে যেতে পারবো এবং আমরা একটি বিষয়কে পুরোপুরিভাবে কেমনে ঠিক করতে পারবো, তার জন্য আমাদের যে সময়টা প্রয়োজন তাও কিন্তু আমরা না পেতে পারি। যার কারণে আমূল পরিবর্তন করলেও সেই পরিবর্তনের মধ্যে অনেক ধরনের ভুল থেকে যেতে পারে, কিন্তু সংস্কারের মধ্যে তা থাকতে পারে না, কারণ ওইটা ধাপে ধাপে গ্রহণযোগ্যতা নিয়ে করা হয়। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মানুষ স্পিকার আজকে বক্তব্য সুযোগ প্রদানের জন্য। মানুষ স্পিকার প্রথমত আজকে দেখতে হবে যে আজকে তাদের দলের গ্রুপোজটা কোথায়। আজকে কথাটা হচ্ছে সংস্কারের বিষয়টা। আজকে যেহেতু বাংলাদেশের সংসদ সংস্কারের কথাটা যেহেতু এসেছে, কিন্তু এটা কি আসলে কার্যকর হচ্ছে কিনা সেদিকটা আমাদেরকে দেখতে হবে। আজকে কতটা একটা লং টাইম প্রসেসের মধ্যে আমরা যাচ্ছি এই সংস্কারের বিষয়টা, কিন্তু সংস্কারটা যে কার্যকর হচ্ছে কিনা সেই দিকটা কিন্তু আজকে তাদের কাছে কোনো বিষয় আসে না। আজকে তারা উদাহরণ হিসেবে দেখে গেছে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলো, যেমন রাশিয়া, আপনার ফ্রান্স, ওই সমস্ত দেশের কথা। বাট তাদের দেশে যে আপনার সিস্টেম, আমার দেশে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আমাদের সিস্টেম, সে কোনোদিন মিলবে না। তো আপনাকে একটা ক্লারিফাই করা উচিত ছিল যে ভাই বাংলাদেশের মধ্যে কিভাবে জিনিসটা কাজ করছে এবং কিভাবে কাজ করছে না। তো এই দিক থেকে আমরা বলতে পারতেছি যে তাদের কাছে যদি সংস্কারের যে ধারণাটা এসেছিল ধাপে ধাপে কাজগুলো করা, সেটা এক ধরনের আপনার ইউটোপিয়া হিসেবে কাজ করছে, সেটা আপনার বাস্তব ওয়ার্ল্ডে এক্সিস্ট করতে পারছে না। প্রথমত আসে যে আমূল পরিবর্তনের যে বিষয়গুলো সেগুলোর মধ্যে যে বিপক্ষ দল হিসেবে আমরা কি কি মনে করি যে আমূল পরিবর্তন আনা দরকার বাংলাদেশ সিস্টেমগুলোর মধ্যে। প্রথমত আপনার সংবিধানের পরিবর্তন, যেটা তাদের কাছ থেকে এসেছে, নির্বাচনী পদ্ধতি, বিচার বিভাগ, প্রশাসনিক কাঠামো। কথা হচ্ছে এই সমস্ত কাজগুলো যখন আপনি করছেন, একটা কথা আছে আপনার চেক গুয়েভারা বলে গিয়েছিলেন যে গাছ বিষাক্ত তাকে ছেড়ে নয় তাকে উৎখাত করে ফেলা উচিত। সেম ভাবে আজকে যেহেতু বাংলাদেশ এরকম একটা প্রবলেমের মধ্যে দিয়ে আছে, আমাদের কাজটা করতে হবে কি এই যে গোড়াটা, সেই গোড়াটাকে উৎখাত করে ফেলতে হবে। আজকে আপনি যে সংস্কারের কথাটা বলছেন, দেখা যাচ্ছে যে আপনি যখন একটা কাজের জন্য সংস্কার করতেছেন, যে কোনো একটা সেক্টর যখন সংস্কার করতে যাচ্ছেন, বাকি সেক্টর গুলোর মধ্যে কিন্তু আপনি যেহেতু ধাপে ধাপে কাজ করতে যাচ্ছেন,
নিচ্ছি না, আপনি যখন বাকি সেক্টরের কাজগুলো ধাপে ধাপে করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে কি আপনার একটা ধরতে গেলে আরেকটা আপনি পিছিয়ে যাচ্ছে, বা আরেকটা ধরতে গেলে আরেকটা পিছিয়ে যেতেছে। এদিক থেকে দেখা যাচ্ছে যে আপনার কোনো প্রকার ওয়ান কাইন্ড অফ বলা যেতে পারে আমূল পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, আপনি যে বলছেন যে আপনারা ধাপে আপনারা হচ্ছে একবারে গোড়া থেকে উৎখাত করে ফেলবেন, এখন আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন যে গোড়া থেকে উৎখাত করে দিলে আজকে আপনার দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকবে বা দেশের পরিস্থিতি খারাপ হবে না, এরকম ধরনের কোনো ঘটনা হবে না, সেটা কি আপনি আজকে দেখে দিতে পারবেন? অবশ্যই দেখা যাবে না, কেননা আপনি দেখেন একটা জিনিস আমূল পরিবর্তনের যে বিষয়টা, আজকে আপনারা যদি আমাকে এক্সাম্পল হিসেবে জানতে চাই, হঠাৎ করে আজকে কিন্তু আপনার কোটার যে বিষয়টা ছিল, যে মার্চ ফর ঢাকা যে বিষয়টা ছিল, সেটা কিন্তু আপনি একদম শুরু থেকে একদম ঢাকা বরাবর বা প্রধানমন্ত্রীকে থ্রেট করার জন্য কিন্তু আন্দোলন ছিল না। হঠাৎ করে একদিন কিন্তু 5 আগস্ট সেখানে তাদেরকে আন্দোলন করতে গেছে, হঠাৎ করে একটা আমূল পরিবর্তন হয়েছিল, জনগণের একটা সাপোর্ট ছিল, এবং দেন ফলে আপনার ফেসবুকে একটা পতন হয়েছিল। অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার এরকম কয়েকটা কিছু আপনার কেস ঘটে যেতে পারে। তো এখান থেকে আমরা বলতে পারছি যে আমূল পরিবর্তন হয়েছে। আসলে প্রশ্ন উত্তরটা পেয়ে গেছে। এবার সাথে একটা তারা তো বলে ফ্রেঞ্চ এবং রাশিয়ান রেভলিউশনের যে কথাটা, দেখেন ফ্রেঞ্চ এবং রাশিয়ান রেভলিউশনের ক্ষেত্রে যে জিনিসটা দেখা গিয়েছিল, তারা যখন কাজটা করতে গিয়েছিল তখন তাদের ভিতরে গ্রুপে গ্রুপে বিভিন্ন বিভিন্ন মত দেখে, কারণ আপনি যখন সংস্কারটা করতে যাচ্ছেন তখন সবার মত কিন্তু একরকম থাকবে না, অবশ্যই এক একজনের মতের মধ্যে ডাইভার্সিটি থাকতেছে। তো যখন আপনি মতামত আপনি যখন সবাইটা গ্যাদার করতে পারছেন না, তখন ভিন্ন ভিন্ন মত থাকার কারণে সবাই একমত হতে পারবে না, এবং ফলে দেখা গেছে তাদের মধ্যে বিরোধিতা কখন বাদে, তাদের মধ্যে এই জন্য বাদে না যে তাদের মধ্যে সংস্কার তারা করতে পারে না, বরং এই জন্য যে তারা আমূল পরিবর্তন করতে পারে না দেখে কাজ করছে, এবং আমূল পরিবর্তনটা করার ফলে দেখা গেছে যে তারা তাদের রেভিশনটাকে সরিয়ে পালন করতে হয়েছে। এই জিনিসটা আজকে বাংলাদেশে আমরা চাচ্ছি যে আপনি সেখান থেকে শুরু করেন, আপনার সংবিধান পরিবর্তন বলে, নির্বাচন বলে, বিচার সংসদে পরিবর্তন আনতে হবে। কেননা আজকে যে আমি যদি সংস্কার করতে চাই সেটা কোনোদিন পসিবল না। এত বছরের একটা জিনিস যেটা চলে আসছে সেটা সংস্কার আমাদের ধাপে ধাপে কোনোদিন করতে হবে না। আমার একটা স্টার্ন স্টেপ নিতে হবে, খুব বড় একটা ধরনের স্টেপ নিতে হবে, যাতে সব মানুষের হঠাৎ করে সচেতনতা ওই জায়গায় কেন্দ্রীভূত হয়, এবং সব মানুষের সচেতনতা যদি একদিকে কেন্দ্রীভূত হয় তখন সবাই মিলে ওই কাজটা করতে আচ্ছা উঠবে, এবং তারা তখন সবাই মিলে কাজটা করতে পারবে। বাট সংস্কারের ধাপে যখন আপনার সরকারের আন্ডারে থাকবে তখন কিন্তু তার সেই একটা মাত্র সরকার কোনো জিনিস করতে পারবে না। কেননা আপনারা কিন্তু এতদিন ধরে প্রায় 1 বছরের উপরে চলে গেছে, এখন মধ্যে কিন্তু সংস্কার হিসেবে এরকম দেখতে পাচ্ছি না। আর কতদিন আমরা সহ্য করবো? আপনারা নির্বাচন নিয়ে করতেছেন না, আপনারা করতে যাচ্ছেন, এখানে সংস্কারটা ওয়ান কেন আপনার প্রোপাগান্ডা হয়ে যেতেছে। ধন্যবাদ। কি বলবো কিছু নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মঞ্চে বলার সুযোগ করে দেওয়ার জন্য। সর্বপ্রথম আজকে তারা তাদের দলের প্রথম বক্তা বলে গেলেন যে আমরা সংস্কারের যে বিষয়, আমরা যে সংস্কার সম্পর্কে বলে গিয়েছি, আমরা তার কার্যকারিতা দেখিয়ে গিয়েছি কিনা। কিন্তু আজকে তাদের থেকেও আমূল পরিবর্তনের কোনো কার্যকারিতা বা তার সমাজে কিরকম প্রভাব ফেলবে, বা তার সমাজে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে নাকি তার নেতিবাচক দিকে যাবে, তার আজকে তারা সেই দিকটা কোনো কিছু বলেই যেতে পারেনি। আজকে তারা বলেই যায়নি যে আমূল পরিবর্তনের ফলে সংস্কার থেকে আমূল পরিবর্তনের থেকে আমূল পরিবর্তন থেকে সংস্কার থেকে আমূল পরিবর্তন কেন আমাদের দেশের জন্য ভালো। কারণ দেখেন আজকে যখন একটা কোনো বিষয়ে সরাসরি হঠাৎ এত বড় একটা পরিবর্তন করা হবে, তা পরিবর্তন করতেও যেমন একটা দীর্ঘমেয়াদী সময় আমাদের জন্য প্রয়োজন হবে। কারণ আপনি হঠাৎ করে একদিনের মধ্যে সম্পূর্ণ দেশের নীতি, তারপর সংবিধান আপনি কখনোই বদলাতে পারবেন না। কিন্তু এবং আপনি তা কখনোই জনগণকেও জনগণের মধ্যে খুব তাড়াতাড়ি বা খুব স্বল্প মেয়াদী সময়ে তা বাস্তবায়নও করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কমপক্ষ হলেও বেশ কিছু বছর সময় লেগে যাবে। তা ক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী একটা সময় প্রয়োজন, এবং তার মধ্যে দেশে নিয়ম নীতি না থাকার ফলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। আজকে তারা যে আমূল পরিবর্তনের কথা বলে গেল, আজকে তারা এটা বলে গেল না যে আমূল পরিবর্তন যদি তারা করে সেক্ষেত্রে দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হবে না, তার নিশ্চিত কি তার নিশ্চিত ভাবে উত্থাপন করে। যে আপনি মাত্র বলে গেলেন যে আমূল সংস্কারের বিষয়টা, এখন আমার কথা হচ্ছে এই জায়গায় যে আপনারা দীর্ঘ মেয়াদী চাচ্ছেন সংস্কার করার জন্য, বাট কথা হচ্ছে এই জায়গায় যদি আমি আমূল পরিবর্তনের মাধ্যমে অল্প সময়ের মাধ্যমে যখন আমি উন্নয়নটা করতে পারছি, তো সেখানে খারাপ দিকটা কোথায়? কখনোই আমূল পরিবর্তন অল্প সময়ের মধ্যে সম্ভব হচ্ছে না। সংস্কার ধাপে ধাপে হচ্ছে, কিন্তু সেই নীতিটা আমাদের মধ্যে থাকছে, ফলে মানুষ কখনো নীতিহীন হয়ে যাচ্ছে না। কিন্তু আমূল পরিবর্তনের ফলে এক সময় দীর্ঘমেয়াদী লাগছে, এবং দেশের হঠাৎ কিছু সময় নীতি না থাকার ফলে দেশেও অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। তারপর আজকে বলা হচ্ছে যে সংস্কারের ক্ষেত্রে আমাদের যে পরিমাণ অর্থ প্রয়োজন, তার থেকে
আমূল পরিবর্তন করতে আমাদের দেশে যে পরিমাণ অধিবেশন বা সংসদে অধিবেশন প্রয়োজন, যে এবং অধিবেশনে যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা আমাদের দেশের পক্ষে কোনোভাবেই একটা আমূল পরিবর্তন করা সম্ভব নয়। কারণ আমূল পরিবর্তনে এত পরিমাণ অর্থ একবারে খরচ করা কখনোই আমাদের দেশের প্রতি সহনীয় অবস্থায় থাকবে না, তা আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রে একটা অসহনীয় বিপর্যয় নিয়ে আসবে। তারপর সংস্কারের ক্ষেত্রে যেহেতু সেটা আস্তে আস্তে ধাপে ধাপে পরিবর্তন আনবে, ফলে সবার কথা চিন্তা করে এবং তাদের কথা ভেবে একবারে ধাপে ধাপে পরিবর্তন করা সম্ভব হবে এবং দেশের অবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু আমূল পরিবর্তনের ফলে হঠাৎ একবারে পরিবর্তন হবে, এতে দেশের মধ্যে মানে অনেক জাতি বা অনেক গোষ্ঠীর কাছে সেটা গ্রহণযোগ্যতা নাও পেতে পারে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে এবং নানা জাতিগত সহিংস সৃষ্টি হতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্টার্টিং মাই স্পিচ ইন 3 2 1। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন আজকে গভর্নমেন্ট সাইড থেকে যে বিষয়গুলো আসছে তারা আসলে একটা জিনিস আজকে ইগনোর করে গেছে, সেটা হলো আমাদের আজকে যে বিষয় গোলটা ছিল যেটা আমাদের একটা বৈষম্যবিহীন সমাজ তৈরি করা, অর্থাৎ আসলে এমন একটা সমাজ তৈরি করা যেখানে ভেদাভেদ তৈরি হবে। এইরকম জিনিসটা তাদের সংস্কারের মাধ্যমেই কেন পসিবল, কেন এটা আমাদের আমূল পরিবর্তনের মাধ্যমে পসিবল না, এই বিষয়ে কোনো জিনিস তারা আজকে আসে না। কারণ তাদের মধ্যে যে আর্জেন্সি গুলো ছিল, প্রথমতই হলো সংস্কারের যে বিশেষ স্থিতিশীলতা, এই স্থিতিশীলতা তারা বলে গেছে, বাট এটা কিন্তু কোনো মেকানিজম আনে নাই। তারা সংস্কার কিভাবে করবে বা সংস্কারটা কত দিন ব্যাপী হবে, এই সংস্কারের চেহারাটা দেখতে কিরকম, এরকম কোনো মেকানিজম তাদের কাছ থেকে আসে না। কারণ আমি ওই গ্যাপটা একটু ফিল আপ করে দিই যে আমাদের দেশে মেকানিজমের মাধ্যমে মানুষ দেখেন আমরা একটা বৈষম্যবিহীন সমাজ যেহেতু করতে চেয়েছি, এখন বৈষম্যবিহীন সমাজের মধ্যে আসলে সর্বপ্রথম টার্গেট কারা, মাইনরিটি গুলা, আমাদের দেশে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে বা আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু যারা আছে, যাদের হলো দেশের মধ্যে রিপ্রেজেন্টেশন কম, যাদেরকে বেশি একটা মানে তুলে ধরা হয় না, তাদেরকে যদি আমি তুলে ধরতে পারি তাহলে আমার বৈষম্যবিহীন সমাজটা গড়ে তোলা উচিত, গড়ে তোলা হবে, পসিবল হবে। এখন মানুষকে দেখেন এটা শুধুমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কারের মাধ্যমে কেন পসিবল না, মানে মানুষকে গত 50 বছর ধরে বা তারও আগে থেকে আমাদের দেশে যে মাইনরিটি রয়েছে এদের উপর যা কনস্ট্যান্টলি হলো আমাদের অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তাদেরকে বিভিন্ন সমস্যা সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এমন একটা পর্যায়ে মাইনরিটিরা নিজেরাও মেনে নিয়েছে যে তাদেরকে এই দেশে কোনো প্রকার মূল্য দেওয়া হবে না। তাহলে এইরকম ক্ষেত্রে আপনি শুধুমাত্র ক্ষুদ্র একটা পরিবর্তনের মাধ্যমে আপনি কিভাবে আসলে এইটা মাইনরিটিদের এই এত বড় একটা পজিশন নিয়ে আসবেন, এটা আসলে আমার কাছে বোধগম্য হচ্ছে না। এখন কেন এদিকে আমার একটা রেভলিউশনারি চেঞ্জ প্রয়োজন, কেননা সংস্কার তখন কার্যকরী হয় যখন সিস্টেমটা ঠিক থাকে বা সিস্টেমের মধ্যে ত্রুটিটা মাইনর হয়। বাট একটা সিস্টেম যখন কমপ্লিটলি নষ্ট থাকে, যেমন আমাদের এই ক্ষেত্রে যদি মাইনরিটিদের সাথে যে বিষয়টা করা হয় কমপ্লিটলি নষ্ট, এটাকে আবার সিস্টেমটাকে উঠিয়ে একটা নতুন সিস্টেম প্রবর্তন করা হবে। এখন এটার চেহারাটা দেখতে কেমন, দেখেন আমরা যে বিষয়টা করবো তারা একটা জিনিস আমাদেরকে ভুল কনসেপ্ট ধরিয়ে দিয়ে যাচ্ছে যে আসলে আমূল পরিবর্তন মানে আমি এক রাতে সব করে ফেলবো, এরকম তো না। আমূল পরিবর্তন বলতে হলো আমি সিস্টেমটা চেঞ্জ করবো, বা সিস্টেমটা চেঞ্জ করতে আমার যদি আসলে সময়ও লাগে এটাও তো আসলে ম্যাটার করতেছে না, কারণ আমি তো সিস্টেমটা চেঞ্জ করতেছি, রাইট? এখন আমি যদি এই সিস্টেমটা চেঞ্জ করি, তাদের কথা অনুযায়ী সিস্টেমের মধ্যে কিছু আমি পরিবর্তন না করে আমি যদি কমপ্লিটলি সিস্টেমটা চেঞ্জ করি, লাভ কি হবে? সিস্টেমের মধ্যে যখন 100টা টুটি থাকবে, আপনি একটা টুটি আপনি একটা টুটি ঠিক করতে যাবেন, পরবর্তী টুটি যখন ঠিক করতে যাবেন তখন ওই বাকি যে 99টা টুটি ওগুলোর কারণে আবার একটা টুটি আবার ফিরে আসবে। কিন্তু যখন আপনি 100টা টুটিকে একসাথে একবার উঠিয়ে দিবেন, তখন কিন্তু অন্য ত্রুটিগুলোকে ফিরিয়ে আনার জন্য অন্য কোনো রিমেনিং ত্রুটি থাকতেছে না। তাহলে আমি যখন এভাবে ছোট ছোট যে ত্রুটিগুলো সেগুলোকে একবারে নির্মূল করে দিয়েছি, তারপরে অন্য যেগুলো ত্রুটি সেগুলোর মাধ্যমে অন্য কোনো ত্রুটির সৃষ্টি হওয়ার আমার সুযোগ থাকতেছে না। তো আমি আমার একটা দেশের সমস্যা সম্পূর্ণরূপে উৎখাত করে দিতেছি। এবং তারা আরেকটা জিনিস বলছে যে দেশের মধ্যে কোনো আমূল পরিবর্তন আনলে মানুষের মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা দেখা যাবে। এখন অস্থিতিশীলতা কখন দেখা যাবে? যখন আমার ওই আমূল পরিবর্তনটা আমার দেশের লোকজন মেনে নিতে চাবে না। এখন সাপোজ আমি আমার দেশের মাইনরিটিদের জন্য শিক্ষা উন্মুক্ত করে দিলাম, আমার দেশের মাইনরিটিদের যে সকল অন্যাচার আছে সেখানে আমি প্রাইমারি স্কুল স্থাপন করলাম। এই কাজের মধ্যে আসলে কেন কোনো একটা জাতিগোষ্ঠী আমরা মানে কষ্ট পেতে যাবে বা কোনো একটা জাতিগোষ্ঠী ক্ষিপ্ত হবে, এরকম জিনিস আমাদের বোধগম্য হচ্ছে না। আশা করি এটার উত্তর তিনি নিয়ে যাবেন। এই জন্য আমরা আসলে বোঝাতে শেষ আচ্ছা, এই জন্য আমরা আসলে বোঝাতে যাচ্ছি এটা আমূল পরিবর্তন এই কারণে প্রয়োজন যে আমাদের সিস্টেমটা সম্পূর্ণরূপে নষ্ট, তাই সিস্টেমটা পরিবর্তন প্রয়োজন। এই জন্য আমরা বলছি আমূল পরিবর্তন সংস্কারের চেয়ে বেশি প্রয়োজন। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাই। কি রে ভাই, দেখেন আজকে আমাদের একটা প্রশ্ন করে গেল, যখন মাইনরিটিদেরকে আমরা শিক্ষার ব্যবস্থা দিব তখন কেন ওনারা না করবে? আজকে আপনার সংস্কার কিন্তু শুধু শিক্ষার সংস্কার না, আজকে আপনার সংস্কারটি পুরো জাতির জন্য সংস্কার। সেখানে আজকে তাদের ক্ষতিকর দিকগুলো বিভিন্ন ধরনের সংস্কার হতে পারে। সংস্কার কিন্তু একটা শুধু শিক্ষার মধ্যে গলিবদ্ধ না, আজকে সংস্কার অনেক বড় একটা ব্যাপার।
আজকে দেখেন, আজকে সংসার যখন করবে একটা একটা যে আমরা বলছি যে সংসারটা কি করবো, সংসার করে ধীরে ধীরে এবং অমূল পরিবর্তন একদম মূল থেকে একবার শেষ করে দেবো। আপনারা বলছেন যে আমরা অমূল পরিবর্তন আস্তে ধীরে করবো এবং আমরা অমূল পরিবর্তন একবার করবো না। আসলে আজকে অমূল পরিবর্তন একবারই করতে হয়, অমূল পরিবর্তন ধীরে ধীরে করে না, ধীরে ধীরে করলে সেটাকে আমরা সংস্কারই বলি। এবং যেহেতু আপনারা বলছেন যে আপনারা ধীরে ধীরে অমূল পরিবর্তন করবেন, তখন সেটা সংস্কারই বলা হয়, তখন সেটা অমূল পরিবর্তন বলা হয়। আজকে দেখেন, আজকে আমাদের কি পরিবর্তন ছিল, আমাদের ছিল পরিবর্তন ও জনগণের মধ্যে বাস্তবায়ন দীর্ঘমেয়াদী সময়ের জন্য সমাজের বিশৃঙ্খলা তৈরি হবে। আজকে আপনারা বলছেন যে কেন আজকে যখন শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের কারণ কেন বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দেখেন আজকে বিশৃঙ্খলা, এটা শিক্ষা কিন্তু শুধু কিন্তু শিক্ষা শুধু এটা শুধু শিক্ষায় না, আজকে অনেকগুলো জিনিস থাকে। একটা রাষ্ট্রের সংস্কার করা, রাষ্ট্র সংস্কার কিন্তু শুধু শিক্ষার সংস্কার করলে রাষ্ট্রের পুরোপুরি সংস্কার হয়ে যায় না। একটি রাষ্ট্রের সংস্কারের মধ্যে অনেকগুলো বিষয় থাকে, অনেক কিছুগুলো ইনক্লুড। এবং দেখেন আজকে আপনারা বলেছেন, কিন্তু আজকে আপনারা একবারও বলে দিয়ে জানি বাংলাদেশ আপনারাই বলেন তৃতীয় বিশ্বের দেশ, এবং তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশের কাছে ওইরকম পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে যে অর্থ দিয়ে তারা একেবারে অমূলক পরিবর্তন করে ফেলবে, সেটা কিন্তু আপনাদের কাছ থেকে আসেনি। আপনি বলে দিয়ে জানি বাংলাদেশের কাছে সেরকম সেই পরিমাণ এবিলিটি আছে নিচ্ছি না। দেখেন এরপরে সংস্কার কম, সহিংসতা অধিক সহিংসতা বেড়ে যাবে। আমরা আবারও বলছি, দেখেন আজকে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে বিরোধী নিয়ে তা ওরা কিন্তু পড়ে থাকে। দেখেন আজকে যখন আপনার অন্য কোনো একটা সংস্কার করবে, দেখা যাবে যে সংস্কারটা কি হবে, আজকে অন্য নেতারা বা অন্য বিরোধীরা ওনারা বলবে যে আজকে আপনারা মানে ওনাদের যদি বিপক্ষ হবে, তো ওরা কিন্তু সেটাকে প্রশ্ন তুলবে এবং সেখানে কিন্তু দেখা যাবে যে আপনার আজকে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এবং যখন প্রশ্ন তুলবে তখন এটা কিন্তু আসলে একটা দেশের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, যেখানে কিন্তু কোনোভাবে আমরা অমূল পরিবর্তনকে আজকে আমরা যৌক্তিক বলছি না, যৌক্তিক বলতে পারি না। আজকে একটা সংস্কারের জন্য আপনার সংস্কার হয় ধাপে ধাপে, কখনোই কোনো জিনিস একদম পুরো গোড়া থেকে তুলে ফেলা সম্ভব না। গোড়ায় থেকে তুললে আবার দেখবেন সেখান থেকে আবার চারাগাছ জন্মাবে। যখন আপনি ধীরে ধীরে সেটিকে পরিবর্তন করবেন, তখন দেখা যাবে ধীরে ধীরে পরিবর্তন করার ফলে আপনার সেটি দেখা যাবে দীর্ঘমেয়াদী সময় নিলেও দেখা যাবে আস্তে কাজ করলে সেটা বাস্তব প্রয়োগ বেশি দেখা যাবে এবং একবারে করে ফেলে সেটা দেখা যাবে সেটি বাস্তব প্রয়োগ কম দেখা যাবে। তাই আজকে অমূল পরিবর্তন সংস্কার প্রয়োজন। দেখেন আবারও বৈষম্যহীন সমাজে, আজকে আমরা বৈষম্যহীন সমাজ বলতে আমরা বোঝাচ্ছি যে আজকে যে সমাজের মধ্যে কোনো ভেদভাব থাকবে না, যে সমাজে সকলকে সমান বলা হবে। আজকে এই সংসদে আমাদের সংসদ নিচ্ছি না, আজকে সংসদে আমাদের সংস্কার সহিংসতা গ্রহণযোগ্য, এটা আজকে আমাদের স্ট্যান্ড করে। আজকে আমাদের অমূল পরিবর্তনের খরচ অস্থিতিশীলতা এটি স্ট্যান্ড করে। এবং তাই আজকে আমরা আজকে এই সংসদে আমাদের প্রস্তাবটি উত্থাপিত হয়। এবং আজকে যেহেতু আপনারা বলে দিয়ে জাননি যে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে কি আসলে একেবারে অমূল পরিবর্তন করা সম্ভব নাকি, তাই আজকে আসলে বলতে চাই যে এই সংসদ মনে করে বৈষম্যহীন সমাজ সংস্কার প্রয়োজন, অমূল পরিবর্তন প্রয়োজন না। এ বলে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মানে স্পিকার, একটা জিনিস যদি লক্ষ্য করেন, তারা চাচ্ছে যে যারা দুর্নীতিবাজ, যারা বৈষম্যকারী, তারা যেন ধীরে ধীরে মরে, তাদেরকে ধীরে ধীরে মারা হবে, তাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে বের করা হবে। আমরা কি চাইছি? এত বারবার সংস্কার করে বারবার গ্যাঞ্জাম লাগে, লাভটা কি? একবারে আপনি যখন জানেন আপনার একটা গ্যাঞ্জাম হবে, আপনি জানেন আপনার মাইনরিটি নিয়ে আপনার মেজরিটির সাথে একটা গ্যাঞ্জাম হবে, বারবার সংস্কার করে বারবার গ্যাঞ্জাম লাগাচ্ছে, একবার ইসে করে সবকিছু মিটিয়ে ফেলে তো ভালো। তাই সেক্ষেত্রে তাদের অস্থিতিশীলতার পয়েন্টটা থাকে না। সেকেন্ডলি তারা যে বলে যে তৃতীয় বিশ্বের আপনি যেই কাঠামোটা, পুরো কাঠামো চেঞ্জ করার যে ব্যাপারটা, এটা আসলে কতটুকু বাস্তব? আপনি দেখেন, আপনি আফগানিস্তানের কথা চিন্তা করেন, সেই আফগানিস্তানে ডেমোক্রেসি ছিল, এখন সেই জায়গাতে কারা শাসন করছে? তালিবানরা। আফগানিস্তানে এখন কিন্তু অনেক বেশি পরিমাণ উন্নতি হচ্ছে। এছাড়া তাদের যেই সেক্টর গুলো, খনিজ সম্পদের সেক্টর গুলো, সেগুলো কিন্তু তারা ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারছে। সুতরাং এই যে আমূল একটা পরিবর্তনের জিনিসটা, আফগানিস্তানের পুরো সমাজ ব্যবস্থাটাই তখন একটা নিম্নমানের জিনিস পড়েছিল, মাইনরিটি মেজরিটির সাথে গ্যাঞ্জাম চলছিল, এবং সেই জায়গা থেকে যখন একটা আমূল পরিবর্তন আনলাম, সেই জায়গা থেকে একটা দেশের পরিস্থিতি ভালোর দিকে আগাতে শুরু করে। উত্থাপন করুন। আজকে আপনারা বলেন যে আফগানিস্তান হচ্ছে পরিবর্তন কারণে দেশের সব স্কিলস আপনি কি বাংলাদেশকে সেই স্কিলস দিতে পারবে, সেই সাথে আপনি দিতে পারবেন? কথা হচ্ছে, দেখেন আপনার 5ই আগস্টের পরে যখন আপনার উপজাতিরা যখন একটা আন্দোলনে যায়, এখন আপনি কি করলেন? তাদের সাথে একটা সংস্কারের প্রস্তাব দিলেন। 2 দিন পরে দেখা যাবে তাদের অন্য একটা জেনারেশন আসবে, সেই জেনারেশন ওই সংস্কার মানবে না, সেই জেনারেশন বলবে আমরা এই সংস্কার মানি না, এটা আমাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ। তারপরে দেখা যাবে আপনি যেহেতু পুরোপুরি জিনিসটাকে ইমপ্লিমেন্ট করেন নাই, পুরোপুরি রাষ্ট্রটাকে সুস্থ করেন নাই, সে কারণে কিন্তু পরবর্তী দেখেছে বিভিন্ন জেনারেশনে আপনার দাঙ্গা বেঁধে যাচ্ছে।
কথা হচ্ছে আরেকটা জিনিস, যে হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন যে যেই ঘরটাতে আগুন জ্বলছে সেই ঘরটাতে আর আপনার নতুন করে রং করে আর আসলে লাভ নেই। সেই জায়গা থেকে আপনার আপনার চিন্তা করতে হবে, আপনি এই যে 50 বছরের বেশি পার হলো, এই 50 বছরের বেশি পার হওয়ার পরে আপনি আপনার উপজাতিদের কোনো ধরনের স্ট্যাবিলিটি দিতে পারছেন? আপনার বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে, যে রাষ্ট্রপতি আছে, তাদের মধ্যে কেউ কি চাকমা ছিল, মারমা ছিল, সাঁওতাল ছিল? ছিল না। কেন ছিল না? মাইনরিটিদের প্রতি আপনার সংবিধান ভালো আচরণ করতে পারতেছে না। সুতরাং যখন আপনি আমূল পরিবর্তনটা আনবেন, আপনি একটা পুরো সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করতেছেন এবং আপনি পুরোপুরি একটা মানুষকে সুস্থ করতেছেন। এমন না যে একটা ক্যান্সার রোগীকে তার হাত পা ফুলে গেছে, এখন তার হাত পা যে জায়গায় হাতটা ফুলছে পুরো হাতটা ফুলে গেছে, একটা জায়গায় কেটে দিয়ে আপনি সুস্থ থাকতেছেন, এমন জিনিস না। আমরা যদি যেই মানুষটার ক্যান্সার হয়েছে তার শরীরের প্রত্যেকটা অংশ থেকে যেন ক্যান্সার উঠে যায়, সেই জায়গা থেকে আমরা জিনিসগুলোকে ইস্যু করবো। আরেকটা জিনিস, ডিবেটের ক্ষেত্রে মোশন আমাদের কাছে কি চায়? ডিবেটের ক্ষেত্রে মোশন আমাদের কাছে চায় যে আমরা কিভাবে মাইনরিটিদের সুবিধা দিয়ে মাইনরিটিদের সাথে মেজরিটি একটা কোলাবোরেশন করে আমরা যেন একটা বৈষম্যহীন সমাজ গড়তে পারি। এখন সেই জায়গা থেকে আপনি যদি শুধু মেজরিটির কথা চিন্তা করেন, আপনি যদি যেই সংবিধান মেজরিটিদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছিল সেই সংবিধানের কথায় চলেন, আপনি কিন্তু মাইনরিটিদের কথা ভাবতে পারবেন না। এছাড়া বৈষম্যহীন সমাজ আপনি তৈরি করতে পারবেন না। আপনি কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ হয়েছিল যে একটা বিজনেস প্রতিষ্ঠানে কর্মীদেরকে 2 বছর ধরে শ্রমিকের বেতন দেওয়া হচ্ছে না। এগুলো জায়গাগুলো থেকে এত বছর ধরে এত শ্রমিক বিপ্লব হলো, আমরা তো কোনো ফলাফল দেখলাম। রুশ বিপ্লব, ফ্রেঞ্চ বিপ্লবে ধাপে ধাপে সংস্কারের চেষ্টা করা হয়েছে, সংস্কার ব্যর্থ হয়েছে, এরপরে পুরো রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ স্পিকার। প্রথমত আসলে যদি তাদের ডিবেটটা আমাকে একটা সাম আপ করি, তারা কিন্তু বৈষম্যহীন একটা শব্দ ছিল যেটাকে সম্পূর্ণটা মিসই করে গেছে। তারা কাজটা কিভাবে করেছে যে ভাই আমি সংস্কার করব, কিভাবে করব, একটা ইউটিউবে নাকি আমাকে ধারণা দিয়ে গেছে এইভাবে করবো, আমি অন্যান্য এক্সাম্পল এরকম দেখেছি এরকম। বাট একটা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আপনি কিভাবে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবেন সেটা কিন্তু আমরা কোনো পক্ষে পাইনি। আজকে কিন্তু আমরা মাইনরিটির কথাটা বলেছি, তাদের কাছে কিন্তু কোনো প্রকার অ্যাকুইজিশন আসে না যে ভাই মাইনরিটির জিনিসটাকে তারা সংস্কারের মাধ্যমে কিভাবে করবে। কারণ তারা ভালো করেই জানে যে এতদিন ধরে আমাদের যে সংস্কারের যে জিনিসটা এসেছিল এটা কিন্তু মাইনরিটির পক্ষে এসেছিল, বাট তাদের কিন্তু কোনো প্রকার ডেভেলপমেন্ট হয় নাই। সেখানে ফল আমরা উইপ থেকে এসেছি হচ্ছে আপনার তালিবান আর্মির কথাটা যেটা আফগানিস্তানে হয়েছে, আমূল পরিবর্তনের ফলে তারা আজকে লাভে আছে। আজকে আপনি যে কথা বলছেন সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা নাই, এই অন্তর্বর্তীকালীন সরকারটা তো আপনার আমূল পরিবর্তন। এই জুলাই অভ্যুত্থানের পরে আপনি যে যত প্রকার ঝামেলা হলো সেটা পরে গিয়ে যে সমস্ত জিনিস কন্ট্রোল কিন্তু আপনার অন্তর্বর্তীকালীন এই সরকার এসে ধরতে পেরেছে। অর্থাৎ মানে কি আপনার একটা আমূল পরিবর্তন এসে আপনার ওয়ান কাইন্ড একটা বিগ চেঞ্জ আপনার আনতে পারে। এবং ওদের খান থেকে এসেছে যা সরকার সংজ্ঞা, বাট তারা যাদের ডিবেটের স্ট্যান্ডসের মধ্যে বৈষম্য জিনিসটাকে এটা কিভাবে আপনার কোলাবোরেট করতেছে সেই জিনিসটা আসে না। এবার আসা যাক আমাদের তাদের বদলে আপনার ডিপিএম এর কাছ থেকে যে সমস্ত কথাগুলো এসেছিল। প্রথমত কথা হচ্ছে আপনার আমূল সংস্কারের কার্যকারিতা জিনিসটা কিরকম সেই জিনিসটা তারা অনেকটা মিস করে গেছে। আজকে কিন্তু আমরা সংস্কারের কথা বলছি, আমূল পরিবর্তনের কথা বলছি। সংস্কারে কিন্তু কোন কোন জায়গায় লুপহোলস গুলো আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করেছি, এবং আমূল পরিবর্তনে কোন কোন জায়গায় আপনার লুপহোলসটা নাই এবং কোন দিকে এগিয়ে আছি সেই জিনিসটা দেখিয়ে গেছে। বাট তারা কিন্তু আজকে জাস্ট আপনার কথাটা বলে গেছে সংস্কারের উপর, বাট আমূল পরিবর্তন কিভাবে লাভ করতে পারে যেটা তাদের কথাটা দেখানো উচিত ছিল যে আমূল পরিবর্তনের লুপহোলস গুলো কোন জায়গায়, সেটা কিন্তু অনেকটা তারা আজকে করে ফেলেছে। এবং আসা যাক পরবর্তীতে যে আপনার জাতির সংস্কার করতে যে কথাটা বলে গেলেন যে ভাই জাতির সংস্কার করেন বা যেটা সংস্কার করেন আপনার কিন্তু একটা পুরো হোল সেক্টর যখন ধীরে ধীরে করতে যাবেন তার টাইম কিন্তু অনেক পরিমাণ লাগবে। এবং সবচেয়ে কথা তাদের কোনো প্রকার মেকানিজমই ছিল না আজকে কিভাবে তারা চেষ্টা করবে। আমরা কিন্তু একটা মেকানিজম দেখিয়ে গেছি যে আমরা একটা গ্র্যাজুয়ালি টাইম নিয়ে কাজটা করব, এবং এটা কি তারা যেটা বলতেছে ভাই টাইম নিয়ে করতে গেলে এটা তো সংস্কারই বলা হয়, এটা আসলে না ভাই। সংস্কার সিস্টেমটা তাদের সংজ্ঞা থেকে এসেছে একটা সিস্টেম যেটা ধাপে ধাপে যাবে, এবং এটা হচ্ছে একটা সেক্টর হয়ে যাবে। আমরা বলছি এটা এক ধরনের সিস্টেম যেটা আপনার গ্র্যাজুয়ালি যাবে বাট সবগুলোকে একত্রে নিয়ে করবে। অর্থাৎ এই দুই দিক থেকে পার্থক্যটা রয়েছে, এবং এই জন্যই আজকে ডিবেটটাতে আমরা একটুখানি এগিয়েছি তাদের কাছ থেকে। কেননা আজকে ডিবেটের যে সমস্ত জায়গায় গোলগুলো দরকার ছিল সেই গোলগুলোকে আমরা ফিল আপ করেছি মাননীয় স্পিকার। এবং এই বিষয়তে দেখা যাচ্ছে যে আসলে তাদের রেগুলেশনের কথা বলে যাদের যে সমস্ত চুক্তি করা বলে গেছিল সব কথা গেলে কিন্তু আমাদের এখানে আমূল পরিবর্তনে ভেঙে যাচ্ছে। কেননা আপনার তাদের সংস্কার গ্রহণযোগ্য যেটা সেটা আমরা গ্রহণ করার সংস্কার
একই কথাই তো হলো, কারণ ধাপে ধাপে যখন কাজ করতে মতামত ছাড়া তারা কাজ করতে পারছে না, এটাই বিষয়। এবং এই বিষয়গুলো কি আমরা আজকে বলতেছি যে কেন হঠাৎ করে বড় পরিবর্তন আনলে মাঝে মধ্যে আপনার লাভ হচ্ছে, কারণ যেমন আপনার তালিবান আর্মির কথা দেখতে পাচ্ছেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কথা দেখতে পারেন, তিনি এসে কিভাবে জিনিসটাকে কন্ট্রোল করতে পারছে। তো এখান থেকে দেখা যাচ্ছে আপনি যে হঠাৎ ধীরে ধীরে সংস্কার করতে চান, সেই সংস্কারটা করার জন্য আপনার অ্যাপ্লিকেবল করার জন্য একটা বড় ওয়ান কেন আমূল পরিবর্তন এনেই তারপর সংস্কারটা করতে দিতে হচ্ছে। তো অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি আমূল পরিবর্তন ছাড়া কোনোদিন সংস্কারের কথাটা ভাবতে পারছেন না বিজ্ঞ প্রতিপক্ষ। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও বলার সুযোগ করে দেওয়ার জন্য এই বিতর্কের মঞ্চে। আজকে আমি যে যুক্তি সেইগুলো সমস্ত কিছুই আমরা ভেঙে দিতে চাচ্ছি। প্রথমত আমি আমার প্রতিপক্ষ দলের কাছেই যাই। আপনাদেরকে আমরা বারবার প্রশ্ন করেছিলাম যে আমাদের সংস্কারে বিভিন্ন সময় ভুল হতেই পারে, তাহলে আমূল পরিবর্তনে যে ভুল হবে কিনা তার কি আপনারা নিশ্চয়তা দিতে পারবেন? ভুল তো হতেই পারে, আমূল পরিবর্তনে ভুল হতে পারে, তাহলে আমূল পরিবর্তনে ভুল হওয়া মানে আমাদের পুরো সিস্টেমটাই তখন ভুল হয়ে যাওয়া। তাহলে আমাদের যখন সেই যে পরিবর্তনের তার কোনো মানে অর্থাৎ সেটা কিন্তু আমাদের কাছে কাম্য নয় যেখানে আমরা ভুল করব। তাই আমরা কি করি, আমরা চাচ্ছি যে সংস্কারের মাধ্যমে মানুষের গ্রহণযোগ্যতার মাধ্যমে মানুষ কি চাচ্ছে তাকে আমরা যদি আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সেই মতামতকে নেই এবং আমরা যদি এটা সংস্কার রূপে আমাদের যে নীতিমালা রয়েছে তাতে আমরা যদি সেটিকে প্রয়োগ করি, তাতে কিন্তু আমরা একটি সুন্দর সিস্টেম গঠন করতে পারবো। তাছাড়া আপনারা বারবার বলে গিয়েছেন যে আফগানিস্তানের যে তালেবানের কথা, প্রথমত বলে যেতে চাই আফগানিস্তানে হয়েছে বলে বাংলাদেশে সেটি কি সম্ভব সেটার কিন্তু আমরা এখনো নিশ্চয়তা দিতে পারি না। সেটি হয়তো উভয় দেশই আমাদের দক্ষিণ এশিয়ার দেশ, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, যেখানে আমাদের রাজনৈতিক কোন্দল রয়েছে, যেখানে আমাদের প্রত্যেকটি মানুষের একটা মতামত রয়েছে, মতামত ভিন্ন, এবং প্রত্যেকটি মানুষ কিন্তু আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় দেখেছি যে আমরা বিভিন্ন ধরনের যে কোন্দল এবং বিভিন্ন ধরনের যে দেশের অস্থিতিশীলতা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাছাড়া আপনারা বারবার বলে গিয়েছেন যে আমাদের অন্তর্বর্তী সরকার সেটি থেকে আমূল পরিবর্তন, কিন্তু আজকে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা যে অন্তর্বর্তী সরকারটা এনেছি সেই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আজকে আমাদের দেশে কি প্রভাব পড়েছে? খুব বেশি প্রভাব পড়েনি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমূল পরিবর্তনের মাধ্যমে আমাদের দেশে খুব বেশি পরিবর্তন হয়নি, কিন্তু আমরা যদি সেটিকে ধীরে ধীরে সংস্কার করে মানুষের গ্রহণযোগ্যতাটা নিয়ে এবং মানুষ কি চাচ্ছে সেটিকে আমরা যদি নীতিগতভাবে এবং আমরা আমাদের নীতিগতভাবে যদি বুঝতে পারি এবং আমাদের রাজনৈতিক নেতারা যদি বুঝতে পারে, তাহলে সকল কিছু ঐক্যমত্য করে সেটিকে যদি আমরা সংস্কার রূপে আমাদের সংবিধানে বা নীতিমালায় আমাদের প্রয়োগ করি, তাহলে কিন্তু একটি সুন্দর সিস্টেম গঠন হবে। এবং আমি কিন্তু সেটি বারবার বলে যেতে চাচ্ছি, আমরা কি জানি একটি মানুষের বেড়ে ওঠার জন্য নিয়মিত খাদ্য খেতে হয়। এখন আমরা যদি একটি মানুষকে তার পুরোপুরি বৃদ্ধি পাওয়ার জন্য একসাথে পুরো 10 বছরের খাবার দিয়ে দিই, তাহলে সে কি সেটা বাড়তে পারবে না? সে উল্টো সে হয়তো মৃত্যুর কোলে ঝুঁকে পড়বে। সেরকমই আমাদের সিস্টেমটা, যেখানে আমরা হয়তো অনেক সংস্কার একসাথে ঢেলে দিয়ে সেটি ভুল ভাল হতে পারে, এবং যার কারণে আমাদের শুধু সিস্টেমটা একটা পরিবর্তন হইলো, কিন্তু আমাদের সেই সিস্টেমটা আরো ভুল হয়ে গেল এবং আমাদের ক্ষেত্রে আর গ্রহণযোগ্যতা হারালো। তাই আমরা চাচ্ছি সকল আমূল পরিবর্তন না করে ধীরে ধীরে সংস্কারের মাধ্যমে আমরা এটিকে এগিয়ে নিতে। বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। যে বিষয়টা নির্ধারণ করা হয়েছিল যে বৈষম্যহীন সমাজ গঠনে সংস্কার প্রয়োজন নাকি আমূল পরিবর্তন, আমি যতটুকু বুঝেছি যে মানে বৈষম্যহীন সমাজ মানে এইটার উপরে মূল ফোকাসটা হওয়ার কথা। তারপর হচ্ছে সংস্কার না আমূল পরিবর্তন। তাহলে আমার বৈষম্য ক্ষেত্রে দূর করতে হবে, লিঙ্গে যদি বৈষম্য থাকে, নারী পুরুষের বৈষম্য থাকে সেটা দূর করতে হবে, ধর্মে ধর্মে যদি বৈষম্য থাকে সেটা দূর করতে হবে, সংখ্যাগুরু যে সমস্যা আছে, আমাদের যে জাতিগত যে সমস্যা আছে, বৈষম্য আছে সেক্ষেত্রে সেটা দূর করতে হবে আমাদের। তাহলে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে যদি বৈষম্য থাকে, কারো বেতন যদি 1 লাখ টাকা হয় আর কারো বেতন যদি 8,000 টাকা হয়, তাহলে এই যে অসাম্য অর্থনীতির ক্ষেত্রে, তাহলে একই বাজার থেকে সে পণ্য কিনে খাচ্ছে, 8,000 টাকা যে বেতন পাচ্ছে 1 লাখ টাকা যে পাচ্ছে সেও, তাহলে এই যে বৈষম্য অর্থনৈতিক ক্ষেত্রে, এই বৈষম্য দূর করতে হবে। তাহলে বৈষম্যহীন সমাজ গঠনের ক্ষেত্রে এই সমস্ত কাজগুলি যদি আমি না করি, তাহলে আমার পক্ষে বৈষম্যহীন সমাজ পাওয়া সুদূর করা হতো।
তাহলে আমি বৈষম্যহীন সমাজ চাইলে আমার এই বৈষম্যগুলি দূর করতে হবে, দূর করেই আমি ঘোষণা দিতে পারবো যে আমি বৈষম্য দূর করেছি। না হলে শুধু বৈষম্যহীন সমাজ কথার কথা থেকে যাবে। সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই বর্ষপূর্তি উপলক্ষে যে প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সেই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনারা শুনেছেন যে আগামীকাল চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদেরকে পুরস্কৃত করা হবে। সেখানে ফলাফল ঘোষণা করা হবে এবং পুরস্কৃত করা হবে। সকলকে সেই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।